বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাপরিচালক ডক্টর গোজি আকোনজো ইউএলআর সঙ্গে বৈঠকে কামনা করেন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন প্রয়োজন। তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে কার্যকর সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান। ডব্লিউটিও প্রধান বাংলাদেশের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সংস্থাটিকে সংস্কার করতে হবে এবং এর জন্য তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্ব প্রত্যাশা করেন। বৈঠকে ডব্লিউটিও সংস্কার, বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, এখনই চ্যালেঞ্জ মোকাবেলার সময় এবং বাংলাদেশ অর্থবহ পরিবর্তনে প্রস্তুত। আর এই নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত। আনোয়ার শাহাদাত, আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে নিউ ইয়র্কে নানা কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, মূল কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? ওকে, আমার জন্য একটু অসুবিধা হবে এই ব্যাপারটা, কারণ আমি আসলে প্রস্তুত হয়েছিলাম যে মূল আমেরিকান মেইন স্ট্রিম নিউজে এই জিনিসগুলো টোটালি আসেনি। এখন শত শত নেতারা এখানে, তো ফলে আমি বাংলাদেশের ব্যাপারটা অতটা ফলো করিনি। আমাকে অনুরোধ করবো যদি আপনি এখানে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা আসলে সারা পৃথিবীতে আজকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আমি সেটার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি আসলে ডক্টর ইউনূসের যে মিটিংগুলো আছে সেটা অনুসরণ করিনি। আমি হয়তো বলে দিতে পারি একটা নর্মাল আমি সেটা চাচ্ছি না। ফলে আপনি আমাকে যদি এই এই অ্যাঙ্গেলে প্রশ্ন করেন যে বেসিক্যালি যেটা আজকের সারা পৃথিবীতে আলোচিত, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতাটা, সেই বক্তৃতা কি আছে এবং সেটি জি, কার্যত আপনি দুটো। যদি বলতে চান যে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা নিয়ে আলোচনা করতে চান, আপনি করতে পারেন। আপনি জানাতে পারেন আমাদের যে আপনি কি বিষয়ে বলতে চান ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। যে এটা যেটা হয়েছে যে সাধারণত ডিপ্লোম্যাটিক প্রসেসগুলোতে কখনো একজন রাষ্ট্রপতি ঠিক এই ভাষায় কোনোদিন কথা বলেনি। ইনি এর আগের টার্মে যখন এসেছিলেন তখন একটু একটু পোলাইট ছিল, অথবা বলা যায় যে একটু নরম ছিল। কিন্তু আজকে এখানে যেটাকে বলে মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই কনসেপ্টে তার একটা বক্তৃতা আছে। সে এই টোনটা মেনটেন করে, অর্থাৎ এখানে এক ধরনের রেড মিট বলে যে লাল মাংস ছড়ানো হয়, যে উত্তেজনা যাতে তার সমর্থকদের মধ্যে বাড়ে। সে ফোরামটা নিয়েছে হচ্ছে আন্তর্জাতিক ফোরাম, অর্থাৎ এর চাইতে বড় আন্তর্জাতিক ফোরাম আর পৃথিবীতে নেই। কিন্তু সে বক্তৃতাটা দিয়েছে মাগা বক্তৃতা, রেড মিট, যেটা হচ্ছে তার বেস, যে বেসকে সে যে কথা বলে উত্তেজিত করে সেই রকম একটা টোন নিয়ে সে কথা বলেছে। যে কথার অর্থ হচ্ছে যে দুটো, তার বেসকে হ্যাপি করেছে, কারণ সে সবসময় মনে করে যে বেস হচ্ছে তার ভিত্তি। কারণ বেস ছাড়া তার আসলে আন্তর্জাতিকভাবে বা কোনো অর্থেই তার কোনো প্রভাব নাই, সে কারণে সেটি মেনটেন করেছে। কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সে ইঙ্গিত করেছে। তার মধ্যে যেটা হচ্ছে যে ইউরোপকে সে বারবার সতর্ক করেছে ইমিগ্রেশনের বিষয়টা, কারণ সে নিজে হ্যান্ডেল করছে আমেরিকান ইমিগ্রেশন এই এই দৃষ্টিকোণ থেকে যে এই দেশটি আসলে ইমিগ্রেন্টরা ডাকাতি করে নিয়ে যাচ্ছে, অনেকটা তার নিজের টোন হচ্ছে এরকম। সেটিতে সে অনর, এবং সেটির পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসাবে অনেক বাঙালিদেরকেও সে ফেরত পাঠিয়েছে, অন্যান্য দেশের তো আছেই। সেই জায়গাটা সে আজকে আরো হার্ড পলিসিতে যাবে সেটা ঘোষণা দিয়েছে। যেমন এরকম যে এখানে আসলে জেলে যেতে হবে, তোমার দেশে ফিরে যেতে হবে, তোমার দেশে যদি ফিরে না যাওয়ার সুযোগ আমি না করে দিতে পারি তাহলে অন্য কোনো ল্যান্ডে পাঠিয়ে দেবেন। মানে এর চাইতে হার্শ এবং হার্ড কোনো পলিসি পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। আর যেটা এর পাশাপাশি করেছে, ইউরোপকে সে সতর্ক করেছে, কারণ ইউরোপকে এত ক্যাটাগরিক্যালি সতর্ক করেছে যে প্রত্যেকটা দেশে জেলে কি পরিমাণ ইমিগ্রান্ট সংখ্যা আছে পার্সেন্ট অনুযায়ী সেটি পর্যন্ত উল্লেখ করে বলছে। অর্থাৎ ইউরোপকে লন্ডনের নাম নিয়েই বলেছে, লন্ডনের নাম নিয়ে বলেছে, ইভেন ওখানে মেয়রকে উল্লেখ করেছে, মেয়রকে উল্লেখ করে বলছে যে সে এখন সরিয়া ল করবে, হুইচ ইজ মানে এর কোনো অর্থ নাই। এই এই হচ্ছে তার আজকের মুড, যে সে একটা কেওয়াস লাগিয়েছে। তবে দুটো জিনিস শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সেটা ইউরোপ থেকেও এবং আমেরিকা থেকেও। আমেরিকান যারা স্কলারলি যে লোকগুলো আছে, দুটো, একটা হচ্ছে যে বলছে যে এআই ব্যবহার করে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের যে এমিউনেশন তৈরি করবে সেটা কন্ট্রোল করা। এটি খুবই একটা পজিটিভ ব্যাপার, এই একটা যেটা অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে দুইবার বলেছে যে রাইট আফটার ইউএন বক্তৃতা সে জেলেনস্কির সঙ্গে মিটিং করেছে। সেখানে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে যে ইউরোপের দুটো জায়গায়, ডেনমার্কে কালকে আর তার আগের সপ্তাহে হয়েছে পোল্যান্ডে, যে রাশিয়ান ড্রোন এবং বিমান ঢুকে পড়েছে, এটা কি গুলি করে ভূপাতিত করা উচিত, বলছে ইয়েস। এবং এটি আসলে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, কিন্তু তার প্যাটার্নটা এরকম।
সেই কারণে, এবং এরপরে বলেছে যে ইউরোপিয়ান দেশগুলো যদি রাশিয়ার অ্যাগেনস্টে প্রপারলি না যায় তাহলে আমরা রাশিয়াকে আটকাতে পারবো না। আরো একটি যেটির জন্য সারা পৃথিবী মানে ইউরোপ স্পেশালি উত্তেজিত সেটা হলো এরপরে সে আবার বলেছে, সেটা সে পোস্টিং দিয়ে বলেছে তার সোশ্যাল মিডিয়াতে, যে জেলেন্সকি শুধু ইউক্রেন শুধু যুদ্ধে জয়ী হবে তা নয়, যে ভূমি সে হারিয়েছে সে ভূমি রিগেইন করতে পারবে, যেটা আগাগোড়া এতদিন ডোনাল্ড বা আমেরিকান ডিপ্লোম্যাটিক জোন সেটা কখনো অ্যাকসেপ্ট করেনি যে সেটা হতে পারে। এটি যখন সে বলছে সে বার্গেন করছে বেসিক্যালি রাশিয়ার সঙ্গে। এনিওয়ে এই দুটো জিনিস হচ্ছে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়েছে এবং আমেরিকান স্কলাররাও এই দুটো জিনিস গৃহীত হয়েছে আমেরিকান লোকজনের কাছে বা বিশেষজ্ঞদের কাছে। আর সবকিছুই ঘৃণামূলক, তার যে যথারীতি যেভাবে বলে থাকে সেইভাবে বলেছে। শাহাদাত, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে গাজা যুদ্ধ বন্ধে এবারে জাতিসংঘের অধিবেশনে কতখানি ভূমিকা রাখতে পারে? এর, একটা হচ্ছে যে আপনারা হয়তো অনুসরণ করেছেন যে ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউরোপের দুটো আজকে ম্যাক্রন আরো হার্ড লাইন নিয়েছে আর কি। ইউরোপ এবং অস্ট্রেলিয়া এবং কানাডা এরা যখন বলছে তখন আর আমেরিকার আর কোনো রাষ্ট্র থাকে না যারা আমেরিকার এর চেয়ে বড় বেশি ঘনিষ্ঠ এবং যারা তার বিরুদ্ধে যেতে পারে। তারা অলরেডি বিরুদ্ধে গেছে এবং এই বিরুদ্ধে যাওয়াটা আসলে কার্যত ঠিক রিয়াল বিরোধিতা নয়, এটি হচ্ছে সিম্বলিক্যালি তারা বলছে। আচ্ছা, এখানে একটু ভেতরের পলিটিক্স আছে যে আমেরিকাতে যে দুটো দল রিপাবলিকান এবং ডেমোক্রেটরা টু স্টেট থিওরি সেটা প্রায় 3 দশক আগ থেকে তারা প্র্যাকটিস করে অথবা তারা ডিক্লেয়ার করে যে আমরা টু স্টেট থিওরিতে বলি। সেটা যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে, কিন্তু সে যখন আসলো রিপাবলিকানরা তার সঙ্গে ইকো করে, কিন্তু রিপাবলিকানরা স্টেট সেটা বলে না। কিন্তু সে যখন আসলো টোটাল জিনিসটা কিল করে দিল, অ্যাজ ইফ এগুলোর কোনো অস্তিত্ব নাই, টু স্টেট থিওরির কোনো অস্তিত্ব নাই। সেই জায়গাটায় অফিসিয়ালি যুক্তরাষ্ট্র এবং আজকে প্রেসিডেন্ট বলেছে যে না, এটির কোনো অস্তিত্ব নাই। আর নেতানিয়াহু তো বলছেই, সম্ভাবনা হচ্ছে এটি আলোচনায় আসলো মাত্র, যেহেতু বলা হচ্ছে সিম্বলিক্যালি এই স্বীকৃতিটা তার ভবিষ্যৎ অতটা অতটা বড় নয় আপ আনটিল আমেরিকা সেটা কখনো অউন করে। আমেরিকা অউন করে কেবলমাত্র সময় নিয়ে যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে, কিন্তু এখন রিপাবলিকান এবং এই প্রেসিডেন্ট এসবের কোনো আমি মনে করি না, বা যে সিমটম বলে না যে আসলে এই মুহূর্তে কোনো ভবিষ্যৎ আছে। একটি মাত্র ভবিষ্যৎ, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা পলিসি হচ্ছে যে হার্ড অ্যান্ড সফট। এখন যেমন আজকেও সে তার বক্তৃতার ভেতরে বলেছে হামাসকে 20 জন হস্টেজেস এখনো আছে, বলছে সেটা ছেড়ে দাও, এবং ওটা একটা থ্রেট সে দিয়েছে। এর অর্থ হচ্ছে যে সেটি যদি না ঘটে তাহলে ইসরায়েল যে গাজা দখল করে নিচ্ছে, ইসরায়েল কিন্তু গাজা দখল করবে, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, কারণ সেটি তাদের জি, পলিসি। এবং ধন্যবাদ আনোয়ার শাহাদাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাতের সাথে। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পুরস্কৃত হচ্ছে হামাস। তারা বারবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ অধিবেশনে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে বিশ্ব সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে অভিহিত করেন ট্রাম্প। এদিকে অধিবেশনের উদ্বোধনী ভাষণে গাজা, ইউক্রেন ও সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। বাইডেনের প্রশাসনের সমালোচনা দিয়ে জাতিসংঘে ভাষণ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় বিরোধিতা করেন তিনি। সবাই জানে আমি গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছি। দুর্ভাগ্যবশত হামাস বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবুও ফিলিস্তিনিকে একতরফা স্বীকৃতি দেওয়া হচ্ছে। এতে পুরস্কৃত হচ্ছে হামাস। যারা হামাসকে এত কিছু দিচ্ছে তাদের বলছি, হামাসকে বলুন সব জিম্মিদের মুক্তি দিতে। তিনি মন্তব্য করেন, বিশ্বব্যাপী সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইরান, তাদের কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া হবে না। ভাষণে 7টি যুদ্ধ বন্ধের দাবি করেন ট্রাম্প, বলেন সংঘাত বন্ধে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। আর জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে মন্তব্য করেছেন তিনি। আমার মতে জলবায়ু পরিবর্তনকে নিয়ে কাজ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। কার্বন ফুটপ্রিন্ট নিয়ে যে পরিশ্রম করা হচ্ছে তা আসলে অর্থহীন। যুক্তরাষ্ট্রে এখনো উগ্র পরিবেশবাদী আছে, তারা চায় সব কারখানা বন্ধ হোক। এর আগে 80তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গাজায় নৃশংসতা চলছে প্রায় 2 বছর ধরে।
সেখানে মানবিক নীতিও উপেক্ষা করা হচ্ছে। এত মৃত্যু আর ধ্বংস আগে কখনো দেখিনি। ইউক্রেনেও মানুষ মেরে ফেলা হচ্ছে, সুদানেও হামলা আর ক্ষুধায় নিরীহ মানুষ মারা যাচ্ছে। এইসব যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত। পরে বৈশ্বিক অপরাধ ও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে আরো জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, অধ্যাপক ইউনূসের আজকের কার্যতালিকায় কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে? আজ মঙ্গলবার সারাদিন আসলে এখানকার স্থানীয় সময় এখন রাত ৯টা। আজ সারাদিন অর্থাৎ সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 10টিরও বেশি সাইডলাইন উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নিয়েছেন। তিনি অংশ নিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হো, তিনি অংশ নিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে, তিনি অংশ নিয়েছেন IMF এর প্রোগ্রামে, এবং তিনি বৈঠক করেছেন জাতিসংঘের যে সিনিয়র যে সদস্যগুলো রয়েছেন, যেমন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ অস্ট্রেলিয়া, চিলির সাবেক প্রধানমন্ত্রীদের সাথে তিনি বৈঠক করেছেন, যারা দীর্ঘদিন 2 যুগেরও বেশি সময় ধরে এখানে সদস্য হিসেবে রয়েছেন, এবং যারা এসেছেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন। এবং তিনি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রধানের সাথে বৈঠক করেছেন, অজয় বাঙ্গার সাথে, এবং অজয় বাঙ্গাকে থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশ থেকে যে পাচার হওয়া যে অর্থগুলো পাচার হয়েছে বিগত সরকারের আমলে, সেই পাচার অর্থ ফেরত আনতে এই বিশ্ব ব্যাংকের প্রধানের কাছে তিনি সহায়তা চেয়েছেন। এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই আর কোনো মানে সম্ভাব্য বলতে কোনো শব্দ নেই। তিনি এটি ব্যবহার করেছেন যে সম্ভাব্য বলতে কোনো শব্দ নেই, যে ফেব্রুয়ারিতেই প্রথমার্ধে নির্বাচন হবে বাংলাদেশের, এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এবং তিনি অস্ট্রেলিয়া সরকারের যে নির্বাচনী ফর্মুলা সে বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সহায়তা চেয়েছেন। এবং এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছিল যে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন, বলছে না ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন। প্রধান উপদেষ্টা নিয়ে জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এবং আগামীকাল বুধবার ওনার আরো অনেকগুলো উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক রয়েছে, শাহবাজের সাথে সহ এশিয়ার আগামীকাল মূলত এশিয়ার দক্ষিণ এশিয়ার রাষ্ট্র সরকার প্রধানদের সাথে তার মূলত বৈঠকগুলো রয়েছেন। এবং আগামী শুক্রবার এখানকার স্থানীয় সময় শুক্রবারে তিনি দিনের শুরুতেই কার্যতালিকায় বাংলাদেশের পক্ষে উনি বক্তব্য রয়েছেন। এবং শনিবার বাংলাদেশিদের আয়োজনের একটি সম্বর্ধনায় তিনি অংশ নেবেন, এবং 30 সেপ্টেম্বর তিনি উচ্চ পর্যায়ে রোহিঙ্গা ইস্যুতে, আন্তর্জাতিক রোহিঙ্গা ইস্যুতে তিনি বৈঠকে অংশ নেবেন, এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে তিনি জোর ভূমিকা রাখবেন। জি, ধন্যবাদ সোলাইমান। যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। ভারতের দৈনিক এই সময় পত্রিকাকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। বলা হয়, বিএনপি মহাসচিবের যে সাক্ষাৎকার ভারতীয় পত্রিকা প্রকাশ করেছে তা ভুল ও বিভ্রান্তিকর। মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছে যে তিনি এমন কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাও বিভ্রান্তিকর। এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে ফেরাতে চাইলে বিএনপি বিপদে পড়বে, তাই এই সিদ্ধান্ত থেকে দলটিকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতীয় সংবাদ মাধ্যমে মির্জা ফখরুলের মন্তব্য ঘিরে কথা বলেন নাহিদ। এছাড়া নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিও তার। সাম্প্রতিক নানা ইস্যুতে এনসিপির এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে নাহিদ জানান, তারা শাপলা প্রতীকের ব্যাপারে এখনো অনড় অবস্থানে। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। আওয়ামী লীগ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় নাহিদকে। জবাবে পুনর্বাসনের চেষ্টা থেকে বিএনপির সরে আসা উচিত বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি, আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থায় সরকারি কর্মকর্তাদের ব্যর্থতা দেখছে এনসিপি। দায়ীদের শনাক্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবিও জানান নাহিদ। যে ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে, সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই ঘটনা ঘটতে পেরেছিল। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় বিক্ষোভ করে এনসিপি। সন্ধ্যায় শাহবাগে মিছিলে অংশ নেন কর্মী সমর্থকরা। এছাড়া চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানেও হয়েছে বিক্ষোভ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। ইসির তালিকায় ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা না থাকায় এই সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংলাপ। শুরুতেই ডাক পাবেন সুশীল সমাজ। আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসি। অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। স্টেক হোল্ডার্স যারা আছেন, যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে। ইসি সচিব জানান, ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিং সহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশোধন অনুমোদন পাওয়ার পরই করা হবে গেজেট। অনুমোদন পাওয়া ১১৫ প্রতীকের মধ্যে শাপলা প্রতীক নেই, তাই এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ইসি সচিব জানান, রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ে স্বাভাবিকের চেয়ে কয়েক সপ্তাহ আগেই দেখা পাওয়া গেছে শীতের কুয়াশার। হালকা বৃষ্টির পর মেঘ কেটে গেলে ভোরের আকাশে থাকে কুয়াশা। মৌসুমী বায়ু নিষ্ক্রিয় থাকায় বইছে উত্তরের হিমেল বাতাস। এই কুয়াশাচ্ছন্ন হিমেল পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। কয়েকদিন ধরেই এমন পরিবেশ উত্তরের জেলা পঞ্চগড়ে। এখনও বৃষ্টির তীব্রতাই কমেনি। এরই মধ্যে পঞ্চগড়ে শোনা যাচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরে ফসলের মাঠ, ঘাট আর গাছগাছালির উপর জমে থাকা শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীত আসছে। সাধারণত অক্টোবরের শুরু বা মাঝামাঝিতে শীতের আমেজ শুরু হলেও এবার শরতের মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টির কারণে কয়েক সপ্তাহ আগেই পাওয়া যাচ্ছে শীতের আমেজ। দিনের তাপমাত্রা ২৮ থেকে ২৯ এবং রাতে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকছে। আজকে কুয়াশা দেখে মনে হচ্ছে যে এইবার শীতটা আমাদের এই দিক
দ্রুত নেমে যাচ্ছে কুয়াশাটা আমাদের এদিকে। ভোর রাইতে থেকে ঠান্ডা শুরু হয়, আর পরে যখন যে 8টা-9টা বাজে তখন কুয়াশা থাকে না। মোটামুটি ঠান্ডা পড়ে যাইতেছে, রাত্রেবেলা কেথা নিতে হচ্ছে, আর সকাল সকাল অনেক কুয়াশা দেখা যায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে জলবায়ু নিষ্ক্রিয় থাকায় এমন কুয়াশা দেখা যাচ্ছে। সাধারণত এ কুয়াশা সাময়িক এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে কেটে যায়। মৌসুমী বায়ুটা কয়েকদিন থেকে সক্রিয় ছিল, এখন নিষ্ক্রিয়তার পথে, এবং হিমালয় থেকে কিন্তু হিমেল বাতাস উত্তর থেকে বয়ে আসা শুরু করেছে, যার কারণে কুয়াশাটা। ঋতুর দিনপঞ্জি হিসেবে এখন শরৎকাল। শীত আসতে এখনো প্রায় 3 মাস বাকি, তবে আগাম শীতের আমেজ কিছুটা উপভোগ করছেন সাধারণ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, পঞ্চগড়ে তো শীতের আগমনী বার্তা পাওয়া গেছে, ঠাকুরগাঁওয়ের আবহাওয়া কেমন দেখছেন? উত্তরের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়ের পরে কিন্তু ঠাকুরগাঁওয়ের অবস্থান। এই কারণে ঠাকুরগাঁওয়ের মতোই কিন্তু অবস্থা বিরাজ করছে। একই প্রকার হয়ে থাকে, কারণ যেহেতু ঠাকুরগাঁওয়ের পরে পঞ্চগড়, এই কারণে দুই জেলায় মোটামুটি একই আবহাওয়া বিরাজ করে। এই বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে, সকালবেলা বিশেষ করে ভোরবেলাতে ঘাসের ডগায় শিশির কণা, ধানের ডগাতেও যে শীত জমে থাকে, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে শীতের আগমন এই জেলায় হয়েছে। তবে সকালের পরে কিন্তু এটি গরমের তীব্রতা বেশি হওয়ার কারণে কিন্তু এই শীতের আমেজটা কিন্তু মানুষ সেইভাবে পাচ্ছে না। তবে এবার আগাম শীত এলেও বর্তমানে যে গরম, এই কারণে কিন্তু গরমের কারণে কিন্তু শীত তেমন অনুভূত হচ্ছে না। তবে ধীরে ধীরেই এই শীতের ফলেই কিন্তু গরমটা কমে আসবে, এমনটাই মনে করছেন এখানকার স্থানীয় মানুষেরা। আর ঠাকুরগাঁও একটি কৃষি প্রধান এলাকা, এ জেলায় কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি নেই, এ কারণে কিন্তু আছেন তারাও কিন্তু বেশি শীত হলেই কিন্তু ধানের একটা উপকার হবে, তারা কিন্তু এমনটাই ভাবছেন। তাছাড়া ঠাকুরগাঁওয়ের মানুষের যে দীর্ঘদিনের যে একটি দাবি, এখানে হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের কোনো অফিস নেই, এখানে চাষিরা কিন্তু শীতকালীন শাকসবজি নিয়ে ব্যস্ত সময়, তার কারণে এই ঠাকুরগাঁও থেকে কিন্তু শীতকালীন সবজি বিক্রি করে অনেক কোটি কোটি টাকা কিন্তু শাকসবজি। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপের কারণে এবার পুরো বর্ষা জুড়েই 1-2 দিন পরপরই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার বর্ষা দীর্ঘায়িত হচ্ছে বলে সাধারণ মানুষের ধারণাও সঠিক নয় বলছেন তারা। আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি হচ্ছে তা প্রকৃতির স্বাভাবিক প্রবণতা। বর্ষা কি এবছর একটু বেশি লম্বা হচ্ছে? সেপ্টেম্বরের 3য় সপ্তাহেও টানা বৃষ্টি দেখে এমন প্রশ্ন অনেকেরই। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা দীর্ঘায়িত হয়নি, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মই। আবহাওয়াবিদরা জানান, এবছর বর্ষায় বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ তৈরি হয়েছে, ফলে মৌসুম জুড়েই প্রতি 2-3 দিন পর পর বৃষ্টি হয়েছে। এখনও সেই প্রবণতা চলছে। ধারাবাহিকভাবে আমরা দেখছি যে বঙ্গোপসাগরে একটা পর একটা লঘুচাপ তৈরি হয়েছে, এবং এই একটা পর একটা লঘুচাপ তৈরি হওয়ার কারণে কিন্তু বর্ষাকালে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত ছিল। হয়তো গ্যাপটা কম ছিল, যে একদিন কি অথবা 2 দিন এরকম গ্যাপ ছিল। প্রকৃতি কিন্তু তার ব্যালেন্স করে, অর্থাৎ আপনি পরপর দেখবেন যে 2-3 বছর তাপমাত্রাটা বেশি থাকবে, বৃষ্টি কম থাকবে, আবার পর থেকে আবার দেখা যাবে 2-3 বছর আবার বৃষ্টিপাত বেশি থাকবে, তাপমাত্রা কমে যাবে। প্রচলিত ধারণার বিপরীতে আবহাওয়াবিদরা বলছেন, বেশি বৃষ্টির জন্য বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করার সুযোগ নেই। জলবায়ুর সময়ভেদে আবহাওয়ার স্বাভাবিক ওঠানামার কারণেই কখনো গরম বেশি, কখনো বৃষ্টি বেশি হয়। ক্লাইমেট চেঞ্জ বা একটা ক্লাইমেট ভেরিয়েবিলিটি, এই ক্লাইমেট তো ফিক্স না, বা ওয়েদার তো কোনো ফিক্স না, এটা আপ অ্যান্ড ডাউন আছে। বাংলাদেশের ইতিহাসে আমাদের যে সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড হচ্ছে 45.1 ডিগ্রি, সম্ভবত এটা 1972 সালে মে মাসে এটা রাজশাহীতে হয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত এই রেকর্ড কিন্তু ভাঙে না, এবং ওই সময়গুলোতে 44 ডিগ্রিতে নর্মাল তাপমাত্রা ছিল। আমি কি বলবো যে ক্লাইমেট চেঞ্জ বা এই জিনিসগুলো হতে হবে, এখন অতীতে হয়েছে, এখন হচ্ছে, সামনের দিকে হবে, মানে আর কি ক্লাইমেট ভেরিয়েবিলিটি। আবহাওয়াবিদরা বলছেন, এবার অঞ্চল ভেদে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হবে, এরপরই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বর্ষাকাল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
যাত্রী চাপ সামলাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে। চলবে সকাল ৬টা ৪০ থেকে রাত ১০টা ১০ পর্যন্ত। এছাড়া ৬ মিনিটের পরিবর্তে ৪ মিনিট পর পর ছাড়বে মেট্রো রেল। আগামী মাস থেকে বাড়তি সেবা চালু হবে বলে জানান ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ। এই সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। উত্তরা মতিঝিল উত্তরা রুটে দিনে ২৩৭টি ট্রিপ দেয় মেট্রো রেল। যাতায়াত করে ৪,২০,০০০ যাত্রী। সারাদিনই থাকে ব্যাপক ভিড়। মেয়েদের বগির সংখ্যা একটু বাড়লে আমাদের জন্য অনেক ভালো হয়, কারণ মেয়ে যাত্রীর যে বগিটা ওখানে অনেক চাপাচাপি হয়, আমাদের অনেক সমস্যা হয়। কারণ এই ক্ষেত্রে সময়টা যদি বাড়ে তাহলে যারা অফিসগামী মানুষ আছে, চাকরিজীবী আছে, তাদের ক্ষেত্রে জিনিসটা আরো ভালো হবে, তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে। মানুষ অনেক বেশি ভিড় হয়ে যায়, আর এই ভিড় হওয়ার কারণে আমাদেরও একটা ভোগান্তিতে পড়তে হয়। মেট্রো রেলের বগি যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা হেল্পফুল অনেক। এখন মেট্রো রেল চলাচল করে ১৩ সেট, সকাল ৭টা থেকে চলে রাত ৯টা পর্যন্ত। কিন্তু আগামী মাস থেকে মেট্রো রেল চালু হবে সকাল ৬টা ৪০-এ আর শেষ ট্রেন ১০টা ১০ এজন্য বাড়ছে ৭ সেট ট্রেন। যদি ৪ থেকে ৫ মিনিট ট্রেনের সময়সূচি করে দেয় প্রত্যেকটার মাঝখানে ইন্টারভাল অনুযায়ী, তাহলে মনে হয় এটা সবার জন্যই ভালো হবে। যাত্রী বেশি হওয়ার কারণে উনি নামতে পারে নাই যে জামগুলোতে। আমাদের সময় শর্টগুলোতে যদি আবার ট্রেনগুলো বাড়ানো হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ৩-৪ মিনিট পর করলে মহিলা বাচ্চারা অনেক সময় আসতে দাঁড়ায় যেতে হয়। দেখা গেছে যে মানুষটা কম থাকবে, তখন তারা বেশি যাওয়া আসা করতে পারে। এখন ৮ থেকে ১০ মিনিট পর পর মেট্রো রেল চলছে। নতুন সূচিতে চলবে সোয়া ৪ মিনিট পর পর। এতে যাত্রী চলাচল করতে পারবে ৫ লাখ। আগামী মাসে কোন এক সময় আমরা চিন্তা করতেছি চেঞ্জ করার জন্য। একটু আর্লি স্টেজে চেষ্টা করতেছি। সকালে কিছু স্কুলের সুবিধা হবে। এখন টাইম যেটা আছে ওর থেকে আধা ঘন্টা আগায় নিতে চেষ্টা করছি। এখন আমি পুরো টাইম টেবিলটা পড়ি নাই। এদিকে স্টুডেন্ট র্যাপিড পাস ভাড়া কমানো এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবি জানান শিক্ষার্থীরা। ডিসকাউন্ট দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়, ওইটাও আমাদের জন্য আই থিঙ্ক বেনিফিট হবে, যে অ্যাটলিস্ট স্টুডেন্ট হিসেবে আমরা একটা ছাড় পাচ্ছি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাড়ায় পাড়ায় চলছে প্রতিমা তৈরির কাজ। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। কিন্তু ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে এবার বেশ পিছিয়ে আছে চট্টগ্রামের মৃৎশিল্পীরা। যে কয়টা প্রতিমা তৈরির কাজ পেয়েছেন তা শেষ করতে কাজ করছেন দিনরাত। এরই মধ্যে বেশ কয়েকটি মণ্ডপে বুঝিয়ে দিয়েছেন প্রতিমা। চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চাহিদার কথা মাথায় রেখে রাত দিন পরিশ্রম করছেন তারা। ইতিমধ্যে আদল তৈরি হয়েছে বেশিরভাগ প্রতিমার। চলছে শেষ পর্যায়ের ঘষা মাজার কাজ। দেবী দুর্গাকে বরণ করতে নানা প্রস্তুতি নিচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। সবাই যাতে সুস্থভাবে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, মানে সেফলি থাকতে পারে, এটাই কামনা আমার কাছে। প্রত্যেকেই যাতে ভালো মতো পড়ালেখা করতে পারি এবং পরীক্ষাগুলো যেন একটু ভালো মতো দিতে পারি, এটুকুই চাও। সাম্প্রতিক সময়ে চলমান ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে কারিগর সংকটে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। গেল বছর ১০০-র উপর প্রতিমা তৈরির কাজ করলেও এবার নিয়েছেন ৭০ প্রতিমা তৈরির কাজ। আর অল্প কয়েকদিন আছে রঙের কাজ চলতেছে। আমাদের কাজের একটু পরিচিতি আর কি জটিল আর কি। বৃষ্টি বাদল, আবার চিকুনগুনিয়া, এক একজনের এক একটা রোগে সমস্যা হয়ে গেছে। এই জন্য কাজ একজন লোক আমাদের হয়েছে, তার তো মানে এখন তো ব্যথা কমে নেয় আর কি। ওই জন্য কাজে একটু ঘাটতি হয়েছে। দূরের উপজেলার জন্য তৈরি প্রতিমা মণ্ডপগুলোতে নিয়ে যাওয়া শুরু হয়েছে এরই মধ্যে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার সুন্দরভাবেই পূজা পালনের আশা তাদের। দূরত্বটা একটা কারণ, আর হচ্ছে ওয়েদারের বিষয়, যার কারণে আমরা আগে ভাগে নিয়ে, আর ওখানে স্টেজের একটা বিষয় থাকে, সেই হিসেবে আমরা আগে নিয়ে মাকে একটু সুন্দর করে সাজসজ্জা সহ যাতে পূজার জন্য প্রস্তুত করতে পারে, এই জন্য আমাদের আগে ভাগে নিয়ে যাওয়া। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাত ১২টার মধ্যে অনুষ্ঠান শেষ করা সহ নানা নির্দেশনা দিচ্ছেন আয়োজকরা। আমরা আমাদের থানা কমিটির এবং আঞ্চলিক কমিটির সব যে পূজার্থীদেরকে বলেছি, প্রত্যেক পূজাতে অবশ্যই যেন সিসি ক্যামেরা স্থাপন করে, প্রত্যেক পুজোতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী যেন স্থাপন করে। চট্টগ্রাম জেলায় এবার ২২০২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব, যার মধ্যে চট্টগ্রাম নগরীতে হবে ২৮৭টি মণ্ডপে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।